এই চান করে তো মাথা মোছা হয়ে গেল, আজ কি দুমুঠো ভাত পাবো না নাকি? দিচ্ছি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। এই বলছি, শোনো না, অনেক দিন ধরে তোমাকে একটা কথা বলবো বলবো করছিলাম, কিন্তু কিছুতেই বলতে পারছি না গো। কি কথা? চটপট বলে গেল। বলছিলাম কি, আমাকে একটা সুন্দর দেখে নাকের নথ গড়িয়ে দাও না গো। কতদিনের ইচ্ছে একটা সুন্দর ঝুমকো নাকে নথ পরবো। আয়, ওই শুরু হয়ে গেল। এমনিতেই মাসের শেষ, তার উপর এখন বায়না। ওই ওই তোমার সব সময় মাসের শেষ। কি মরতে রে বাবা, এই সংসারে আমাকে বিয়ে দিয়েছিল কে জানে। ধুর, আমি চলেই যাব। ধুত্তরি। তাহলে সভাসদগণ, রাজসভা শুরু করা যাক। কি গোপাল, কাঁদছো কেন তুমি? সব শেষ হয়ে গেছে মহারাজ, সব শেষ হয়ে গেছে। আর মনে হচ্ছে বেশি দিন বাঁচবো না। এ কি গোপাল, তুমি এরকম হাহুতাশ করে কাঁদছো কেন? এরকম ভাবে কেঁদো না গোপাল, কেঁদো না, নইলে আমিও কিন্তু এক্ষুনি কেঁদে দেব গোপাল। এই দেখো, আরে আরে সমস্যাটা কি সেটা বলবে তো, নইলে বুঝবো কি করে বলো? ওসব কিচ্ছু না মহারাজ, সব নাটক নাটক। আপনি গোপালের প্রয়োজনায় একদম পা দেবেন না। আরে কি মুশকিল, এই ব্যাটা তো কেঁদেই চলেছে। মহারাজ, আমাকে একটা মোহর দিন, মাত্র একটা, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। নইলে আমার গিন্নি বাড়ি ছেড়ে চলে যাবে। হ্যাঁ, একটা মোহরে কি হবে গোপাল? গিন্নিকে একটা নাকের নথ বানিয়ে দেব, নইলে বাড়ি ছেড়ে চলে যাবে। তখন আমাকে কে রান্না করে খাওয়াবে মহারাজ? আর আমি না খেলে মরে যাব। তখন আপনাকে কে সাহায্য করবে মহারাজ? আরে এই কথা আগে বলবে তো, এত কান্নাকাটি করার কি ছিল? এই নাও একটা মোহর। ঠিক বেটা পটিয়ে পাটিয়ে মহারাজের কাছ থেকে একটা মোহর বাগিয়ে নিল। হ্যাঁ মন্ত্রী, কখনো কারো উপর হিংসে করো না, তাহলে কিন্তু আখেরে তোমারই ক্ষতি হবে। গোপাল আমার রাজসভার সদস্য, আর একজন রাজা হিসেবে তার রাজসভাসদের বিপদের সময় পাশে দাঁড়ানোটা আমার কর্তব্য। তাহলে মহারাজ আমাকে 1000 মোহর দিন, গিন্নিকে হীরের গয়না গড়িয়ে দেব। ওই তো তোমার হিংসে শুরু হয়ে গেল তো। হিংসে নয় মহারাজ, প্রয়োজন। গোপালের গিন্নির যদি নাকের নথ প্রয়োজন হয়, তাহলে আমার গিন্নিরও হীরের গয়নার প্রয়োজন। মন্ত্রীমশাই, ওটা প্রয়োজন নয়, ওটা বিলাসিতা। গোপাল একদম ঠিক কথা বলেছে। হ্যাঁ মন্ত্রী, তুমি প্রয়োজন আর বিলাসিতার মধ্যে পার্থক্যটা বুঝতে শেখো। বেটা বেঁটেটার জন্য মহারাজের এত দরদ যেন একেবারে উথলে উঠছে, দেখলেও গা জ্বলে যায়। না, এর একটা বিহিত করতে হবে। যত অবিচার আমার জন্যে আর সুবিচার গোপালের জন্যে, এমন একটা চাল দেব মহারাজ কেঁদেও কুল পাবে না। কি হয়েছে বলো না, তখন থেকে এসে থেকে বিড়বিড় করে যাচ্ছ। মাথাটা কি তোমার খারাপ হলো নাকি? আমার মাথা খারাপ হয়নি, তবে একজনের মাথা খারাপ হবে। কার মাথা খারাপ হবে গো? মহারাজের মাথা। এমন একটা চাল ভেবে রেখেছি যে মহারাজ দিশেহারা হয়ে যাবে। আরে বাবা, কি হয়েছে সেটা বলবে তো? তখন থেকে খালি নিজেই বলে যাচ্ছ। গোপাল রাজসভায় এসে একটু ন্যাকা কান্না করলো বলে ওর গিন্নির জন্যে নাকের নথ দরকার। মহারাজ দরদে উছলে উঠে 1 মোহর ধরিয়ে দিলেন, আর আমি বললাম আমার গিন্নির হীরের হার দরকার। মহারাজ আমাকে কাঁচকলাও দিলেন না। এটাই তো চিরকালের নিয়ম গো। গোপাল মহারাজের কাছে এসে মিষ্টি করে কথা বলে, আর আয়েশ করে পায়েস খেয়ে চলে যায়, আর তুমি হাঁ করে তাকিয়ে থাকো। তোমার দ্বারা কিছুই হবে না। তোমার সংসারে এসে আমার জীবনটা জঞ্জাল হয়ে গেল। আর চিন্তা করো না গিন্নি, এবার তোমাকে রোজ নতুন নতুন রাজকীয় গয়না পরাবো। তারপর মহারাজ বুঝতে পারবে রোজ রোজ ঘুঘু কিভাবে খেয়ে যায় ধান। তাহলে শেখরা,
তোমার হিসেব মিটে গেল। হ্যাঁ গোপাল দাদা। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, বলছি যে এই নকশার নথটা গিন্নির পছন্দ হবে তো? পছন্দ হবে না মানে হতেই হবে। এটা এটা রাজা বাদশার বাড়ির নকশার আদলে বানানো নথ। বেশ কয়েক বছর আগে কৃষ্ণনগরের রানীমার জন্য এইরকম একটা নথ বানিয়েছিলাম। পছন্দ হলেই রক্ষে। ঠিক আছে শেখরা, আসি তাহলে। হ্যাঁ গোপাল দাদা, এসো এসো। দূর, নিকুচি করেছে এই পোড়ার কপাল সংসারের। আর থাকবো না, এই আমি বাপের বাড়ি চলে যাব, আর আসবো না এই পোড়া কপালের সংসারে ফিরে। কই গো গিন্নি, খেতে দাও। উনুনে ভাতের হাড়ি চাপানো আছে, পেরে খেয়ে নাও। আর আজকের পরে অন্য একটা রান্না করার লোক দেখে নিও, আমি চললাম। এই মরেছি, তুমি সত্যি সত্যি চললে বুঝি? কেন কেন বুঝতে পারছো না নাকি? হ্যাঁ, নিজের মতো নিজে থেকো, আর আমার কিচ্ছু চাই না, কিচ্ছু না। বিয়ের আগে বাপের বাড়িতে যেমন ছিলাম, এখন গিয়ে ঠিক তেমনই থাকবো। হ্যাঁ, এসো তাহলে। দুগ্গা দুগ্গা, আমি তাহলে এই নাকের নথটা শেখরাকেই ফেরত দিয়ে আসি। কি আর হবে, যার জন্য আনলাম সেই চলে যাচ্ছে। কি বললে? এই নাকে নথ এনেছো? এই সত্যি এনেছো? এই কই কই দেখি দেখি দেখি। এই বলনি তো। ও মা, কি সুন্দর নাকের নথ। তুমি আগে বলবে তো, আমার জন্য নথ কিনে এনেছো। খামোকা আমার সাথে হেয়ালি করো। হ্যাঁ, এই মরেছে, আমি কখন আবার বললাম নাকের নথ আনিনি? তুমি খুব ভালো, খুব। এই দাঁড়াও, তোমার জন্য ভাত বেড়ে দিচ্ছি, মুখ হাত ধুয়ে বসো। গিন্নি, ও গিন্নি, আজকে দুপুরে কি রান্না করেছো গিন্নি? সর্ষে ইলিশ করেছি, আর ইলিশের মাথা দিয়ে কচুর শাক। দুপুরের খ্যাটনটা জমে যাবে। গিন্নি, ইলিশ পেলে কোথায়? আমি তো আজকে বাজার থেকে ইলিশ মাছ আনিনি। ওই তো সকালে পুটির মা একটা গোটা ইলিশ মাছ দিয়ে গেছিল। পুটির বাবা নাকি আজকে নদীতে মাছ ধরতে গিয়ে কয়েকটা ইলিশ মাছ পেয়েছে জানো, তাই আমাদেরকে একটা দিয়ে গেল। বাহ বাহ বাহ, বেশ বেশ বেশ। জানো তো গিন্নি, তোমার এই নথ কেনার জন্য আজকে মহারাজ আমাকে একটা মোহর দিয়েছেন। আমি অনেক কান্নাকাটি করেছিলাম তো। উমা, তাই নাকি? হ্যাঁ, তাহলে তুমি এক কাজ করো, তুমি কালকে বাজার থেকে ইলিশ মাছ এনো। হ্যাঁ, কেন কেন, আমি ইলিশ কিনতে যাব কেন? না, আসলে তাহলে কালকে একটু বেশি করে সর্ষে ইলিশ রান্না করব। তুমি সময় করে দুপুরে খাওয়ার আগে মহারাজের জন্য দিয়ে এসো। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। জানো রানী, আজ রাজসভায় না একটা মজার ঘটনা ঘটেছে। কি ঘটনা মহারাজ? গোপালের রাজসভায় এসে সে কি কান্নাকাটি বলছে, ওর গিন্নিকে নাকের নথ না গড়িয়ে দিলে ওর গিন্নি নাকি বাড়ি ছেড়ে চলে যাবে। তারপর কি হলো? তারপর আর কি, গোপালকে একটা মোহর দিলাম, গোপাল খুশি, আর রীতিমতো মন্ত্রী জ্বলতে থাকলো। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার রাজসভাসদ আর প্রজাদের কথাই ভাবুন। এদিকে আমার জন্য কত বছর ভালো গয়না গড়িয়ে দেননি, মনে আছে? এ আবার কেমন কথা বলছো রানী? তুমি একবার মুখ ফুটে বললেই পারতে। ঠিক আছে, কালকে দুপুরে শেখরাকে ডেকে পাঠাবো। তুমি তোমার পছন্দ মতো গয়না গড়াতে দিও। না না না, টাকা পয়সা খরচ করে নতুন কিছু বানাতে হবে না আপনাকে। আমার পুরনো গয়না ভাঙিয়ে বরং নতুন গয়না গড়াবো। ঠিক আছে ঠিক আছে, তোমার যা ইচ্ছে তাই হবে। অনেক রাত হলো তো, ঘুমোবে না? হ্যাঁ, ঘুমোবো। আমারও ঘুম পাচ্ছে। একি মন্ত্রী মশাই, আজকে এত রাতে আমাদেরকে ডাকলেন? কোনো কাজ আছে নাকি? শোন, এতদিন তোদেরকে দিয়ে যা কাজ করিয়েছি ওসব চুনোপুটি কাজ, কিন্তু আজকে যে কাজটা করাবো সেটা করতে পারলেই রাঘব বোয়াল। হ্যাঁ, আমরা কি ওই ঝুড়ি কোদাল নিয়ে বোয়াল মাছ ধরবো মন্ত্রী মশাই? তার নামটাই শুধু ঘটা, কিন্তু তোর ঘটে এতটুকু বুদ্ধি নেই।
আপনি আমাকে বলুন মন্ত্রী মশাই, আমি সব ব্যাপারটা একাই সামলে নেব। না, এই কাজ একা একা করতে পারবি না, তোদের দুজনকেই করতে হবে। আর করতে পারলে তোদের আর ভবিষ্যতে কোনো কাজই করতে হবে না। সারা জীবন এই কাজের ওপর ভিত্তি করেই রোজগার হতে থাকবে। কি কাজ বলুন মন্ত্রী মশাই? কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, ঠিক কাজ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আমার এই সীতাহারটা খুব পছন্দ, আর এই কানের দুলটা। এই সীতাহারটা মোটামুটি 5 ভরি হবে, আর ওই ঝুমকো কানের দুলটা 3 ভরি, তাহলে মোট হলো গিয়ে 8 ভরি। হিসেব করলে 8 গুণ। আমি আপনাকে আমার পুরনো 8 ভরির গয়না দেব, আপনি ওটা ভেঙে এগুলো গড়িয়ে দিন, আর আপনার যা মজুরি হয় সেটা নিয়ে নিন। আচ্ছা, ঠিক আছে। তুমি এখানেই বসো, আর আমি পুরনো গয়নাগুলো নিয়ে আসছি। হায় হায় হায়, কি কাণ্ড! অর্ধেক সিন্ধুক তো ফাঁকা। ভগবান! রানী, ও রানী, এদিকে এসো। কি হলো? কি হলো মহারাজ? কি হলো? ডাকছেন? দেখো, দেখে যাও রানী, সিন্ধুকের কি অবস্থা। অর্ধেক সিন্ধুক ফাঁকা হয়ে গেছে। মহারাজ, মহারাজ, আমি আপনার জন্য সর্ষে ইলিশ নিয়ে এসেছি, আমার গিন্নি বানিয়েছে। তুমি রাখো তোমার সর্ষে ইলিশ, আমার সব সম্পত্তি শেষ হয়ে গেল। মহারাজ, কথায় আছে, যা দেবেন অঙ্গে তাই যাবে সঙ্গে। এই সর্ষে ইলিশটা খেয়ে নিন, তারপর আমাকে বলুন কি হয়েছে। না না না, আমার ওসব খাওয়ার কোনো ইচ্ছে নেই, তুমি এটা রেখে দাও। গোপাল, রাজবাড়ির সিন্ধুক রাতারাতি অর্ধেক ফাঁকা হয়ে গেছে গোপাল। হিমা, সে কি? কিভাবে? শেখরা, তুমি এখন এসো, তোমাকে পরে ডাকবো। আচ্ছা, ঠিক আছে। আর বলো না গোপাল, সিন্ধুকের ঘর তো সবসময় তালা চাবি দিয়ে বন্ধই করা থাকে, আর চাবিটা আমার কাছেই থাকে। কিন্তু কিভাবে যে অর্ধেক সিন্ধুক ফাঁকা হয়ে গেল, আমি কিছুতেই বুঝতে পারছি না, কিছুতেই বুঝতে পারছি না। আমাকে একটু দেখতে দিন তো মহারাজ। দেখো না, দেখো গোপাল, ঘরে অন্য কোনো জানলাও নেই যে জানলা ভেঙে ঘরে ঢুকবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। কোথাও তো কিছু আছে, নইলে চোরেরা ঢুকলো কিভাবে? আরে আমি তো সেটাই বুঝতে পারছি না। রাজবাড়িতে যখন তখন কেউ ঢুকতে পারে না, সব সময় প্রহরীরা পাহারা দেয়। একেই বলে বজ্র আটুনি ফসকা গেরো। গোপাল, ও গোপাল, তুমি এসব বলো না, আমার খুব কান্না পাচ্ছে। রাজবাড়ির কত গয়নাগাটি, মোহর, তার অর্ধেক চুরি হয়ে গেল, আর তোমার আনন্দ হচ্ছে? না না না, তা নয়, তা নয়, আমি এমনিই বলছিলাম আর কি। দাঁড়ান দাঁড়ান, আগে চারিদিকটা ভালো করে দেখি। না, কোথাও তো কিছু দেখতে পাচ্ছি না। তাহলে চোর এলো কখন আর গেলই বা কখন? মহারাজ, মহারাজ, এই ঘরের মেঝের উপর তো গালিচা পাতা, সব জায়গায় একই রকম আওয়াজ। কিন্তু এখানটা দেখুন, দেখুন, হ্যাঁ হ্যাঁ, এখানটা, এই কোণের দিকটা দেখুন, একটু অন্যরকম আওয়াজ মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, তাই তো। এই গালিচাটা তোলো। কি কি এখানে ঢাকনা কিসের? এ তো মনে হচ্ছে নিচে রাস্তা আছে মহারাজ। এ কি? এ তো সুড়ঙ্গ, গভীর সুড়ঙ্গ। কি করে সম্ভব? এত বড় ষড়যন্ত্র কার? আমি ছাড়বো না গোপাল, যেই কাজ করেছে আমি তাকে মেরেই ফেলবো। মহারাজ, মহারাজ, এত উত্তেজিত হবেন না মহারাজ। একটা কথা শুনুন, সুড়ঙ্গ যখন এখানে শেষ হয়েছে, তাহলে এর শুরুও আছে। আমাদের যেখানে শুরু হয়েছে তার কাছাকাছি অপেক্ষা করতে হবে, কারণ যে চোর চুরি করেছে সে পুরো সিন্ধুক ফাঁকা করতে পারেনি। সে নিশ্চয়ই বাকি সম্পদের লোভে আবার আসবে, আর তখনই খপাত। সাবাস গোপাল, সাবাস। তারপর বেটাদের আড়ং ধোলাই। কিন্তু মহারাজ, আমাদের এই ব্যাপারটা পাঁচকান করলে হবে না।
আর একটা কাজ করা যেতে পারে। কি কাজ? সাবাস! আমি শুধু তাহলে একজন প্রহরীকে সুড়ঙ্গের উৎসের কাছাকাছি বাইরে গিয়ে অপেক্ষা করতে বলবো, আর যখনই চোরেরা এখানে ঢুকবে তখনই খবর, আর তারপর ঠিক আছে মহারাজ, তাহলে আমার কথা মতন পুরো ব্যাপারটা সাজিয়ে ফেলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি করছি, এক্ষুনি। এখন শুধু অপেক্ষা, আর তারপর শাস্তি। কি গিন্নি, তুমি খুশি তো? খুশি মানে আজ আমি দারুণ দারুণ খুশি। আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি আমি এত গয়না পরতে পারবো। এ তো সবেমাত্র অর্ধেক গিন্নি, আজকে রাতে আরো পাবে। এতদিন পরে তুমি একটা কাজের কাজ করতে পেরেছো। ওহ, আমার কি সুন্দর রানী রানী দেখতে লাগছে। ঠিক আছে, হয়েছে হয়েছে, আমি এখন চললাম। তুমি সাবধানে থেকো, আর এই গয়নাগাটির ব্যাপারটা যেন কেউ ঘুণাক্ষরেও টের না পায়। আচ্ছা ঠিক আছে। শোন, কালকে রাতে তো অর্ধেক কাজ হয়ে গেছে, আজকে রাতে বাকিটা করে ফেলতে হবে। কিন্তু আমাদের বকশিসটা? এই নে। হ্যাঁ, এ কি মন্ত্রীমশাই, এত বড় দুঃসাহসিক কাজ করে এই এই একটা মাত্র মোহর? এখনো কাজ তো তোদের শেষ হয়নি। কাজ হয়ে গেলে আমি তোদেরকে টাকা পয়সা ভরিয়ে দেব, তারপর আমরা সবাই এ রাজ্য থেকেই চলে যাব সোজা বিদেশে। ঠিক আছে মন্ত্রী মশাই, আপনার কথা মতো কাজ হয়ে যাবে। মহারাজ, রাজবাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা ঝোপের ধারে সুড়ঙ্গের মুখ পাওয়া গেছে। বেশ, তাহলে এবার আমাদের কাজটা শুরু করতে হবে। কি বলো গোপাল? হ্যাঁ শোনো, প্রহরী আর আরেকজন মিলে একটা বড় পাথর নিয়ে প্রস্তুত থাকো, আর দূরে লুকিয়ে লুকিয়ে অপেক্ষা করো। আর ওই সুড়ঙ্গে চোর ঢুকলেই ওই পাথরটা সুড়ঙ্গের মুখে চাপা দিয়ে দাও, আর আমাদেরকে খবর দাও। যথা আজ্ঞা গোপাল। গোপাল যেরকম বললো ঠিক সেরকমটাই কাজ করো, আর ব্যাপারটা মোটেই পাঁচ কান করো না। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, জলের ব্যবস্থাটা করে রেখেছেন তো? হ্যাঁ হ্যাঁ, সব ব্যবস্থা হয়ে গেছে। ঘটা, আমার না কি আনন্দ হচ্ছে কি বলবো। ও, আনন্দ তো আমারও হচ্ছে রে বটা। ও, শুধু একটা রাত, হ্যাঁ, একটা রাত, তারপরে সোজা বিদেশ। হ্যাঁ, এ তো বটা ঘটা। আচ্ছা, তার মানে ওই দেখ গর্তের মধ্যে ঢুকে গেল। চল তাহলে আমরাও আমাদের কাজটা সেরে ফেলি, চল। মহারাজ মহারাজ মহারাজ, চোর ঢুকেছে। কে চোর? বটার ঘটা। আপনি কাজ শুরু করে দিন। হ্যাঁ, আর তুমি যাও, গোপালকে ডেকে নিয়ে এসো। একিরে ঘটা, সুরঙ্গের ভিতরে জল আসছে কোথা থেকে? কিছুই তো বুঝতে পারছি না রে। হ্যাঁ, জলটা তো মনে হচ্ছে ওই সিন্ধুকের ঘর থেকে আসছে। ওরে, তার মানে আমাদের পরিকল্পনা মহারাজ ঠিক বুঝতে পেরেছেন। পালা পালা ঘটা, পালা। ওরে বটা রে, সুরঙ্গের মুখ তো মনে হচ্ছে ওই পাথর দিয়ে বন্ধ করে দিয়েছে রে। এবার আমাদের কি হবে রে বটা? ওরে ডুবে যাচ্ছি রে। ওরে, ও ওই ঘর থেকে আলো আসছে, ওদিকেই আমাদের বেরোতে হবে। নইলে তো আমাদের শরীর সমাধি হয়ে যাবে রে। চল ওই দিক দিয়ে বেরোবো। মহারাজ, ধরুন বেটাদের। সেনাপতি, তুমি এদের আচ্ছ
ইচ্ছা করে মুগুর ধোলাই দাও। এটা মহারাজের সঙ্গে চক্রান্ত। দেখ কেমন লাগে, কত দেখ। সাহস! সিন্ধুকের অর্ধেক সম্পত্তি হাওয়া করেছে, আজকে আরো অর্ধেক হাওয়া করার চক্রান্ত। দিন, আচ্ছা সে ধোলাই দিন। আরে আরে আমাদেরকে এত মারছেন কেন? ওরে বাপ রে, সব ষড়যন্ত্র তো ওই মন্ত্রী মশাইয়ের। ওনার কথাতেই তো আমরা এই কাজগুলো করেছি। ওনার কাছেই সব কিছু আছে, সব কিছু আছে। সেনাপতি, এক্ষুনি মন্ত্রীকে দড়ি বেঁধে নিয়ে এসো, আর যা যা চুরি করে গেছে সব নিয়ে এসো। এবার এক কাজ করো, এদের তিনজনকেই একসাথে সুড়ঙ্গের ভেতরে ঢুকিয়ে দাও। একদিক পাথর চাপা দিয়ে বন্ধ করা আছে, আরেক দিকেও পাথর চাপা দিয়ে দাও। মহারাজ, ভুল হয়ে গেছে মহারাজ। আমাকে আমাকে ক্ষমা করে দিন না লক্ষ্মীটি। আর কোনোদিন করবো না। চলুন মন্ত্রী মশাই, আজ থেকে সুড়ঙ্গতেই থাকবেন, চলুন। হ্যাঁ, আর কোনোদিন করবো না, আর কোনোদিন করবো না। ধন্যবাদ গোপাল, ধন্যবাদ। তোমার জন্য আজ আমি আমার সমস্ত হারানো সম্পত্তি ফিরে পেলাম। এই নাও তোমার উপহার। সত্যি গোপাল, তোমার বুদ্ধির তুলনা নেই, সত্যি। ধন্যবাদ মহারাজ। ওরে বাবা রে, মরে যাবো, বিশ্বাস করুন, মরে যাবো। গোপালের জন্যে এবারেও ধরা পড়ে গেলাম।